দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। প্রতিদিনই আমরা হাজির হই আপনাদের কাছে এই অনুষ্ঠানটি নিয়ে। গেল কয়েকদিন রাজনৈতিক যেসব বক্তব্য শুনছি সেই বক্তব্যের মধ্যে আমরা মাঝে মাঝেই উকি দিচ্ছি, এমন শব্দ শুনতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি টুপ করে পদ্মা নদীতে ফেলে দেয়া, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে গরুর গোশতর বদলে কাঁঠাল দিয়ে খাওয়া, কাঁঠালের গরুর গোশত খাওয়া, বা আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে পদ্মা সেতুর ওপর থেকে ফেলে দিয়ে চুবিয়ে নিয়ে আসা যাবে, এই ধরনের বাক্য বা এর চেয়েও আরও জটিল জটিল সব বাক্য আমরা শুনতাম। এই ধরনের বাক্য কি আবারও আসছে? আমরা শুনছি একজন কেউ বলছেন সে এর বাচ্চা, আরেকজন কেউ বলছেন সে তার বাচ্চা, আবার কেউ বলছেন যে তুমি আমার ছেলের বয়সে উঠে যাও, আবার আর কেউ বলছেন যে আমরা না থাকলে আপনাদের নেত্রীর মুক্তি হতো না। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো রাজনৈতিক বাক্য হতে পারে, রাজনৈতিক আলোচনার বাক্য হতে পারে বাংলাদেশের সীমারেখার মধ্যে। বাংলাদেশের রাজনীতি আসলে ঘুরে ফিরেই কি এই ধরনের বাক্যের মধ্যে চলে যায় কিনা, আমরা এই আজকের যে আলোচনা, এই আলোচনায় এই কথাগুলো বলেও আসলে কতটুকু সমাধান করতে পারবো জানি না। কিন্তু ট্রেন্ড বলে একটা কথা আছে, বাংলাদেশের সবগুলো টকশোতে এইগুলো নিয়েই ট্রেন্ড। কিন্তু বাংলাদেশের কোনো টকশো এখন পর্যন্ত এই আলোচনা করব না এটি বলেনি, যার কারণে বাধ্য হয়ে আমাকেও এই বিষয়েই আলোচনা করতে হচ্ছে। আমাদের বিষয়ের নাম হলো রাজনীতিতে শিষ্টাচার। আমাদের সঙ্গে আছে আরমান হোসেন, কেন্দ্রীয় সংগঠক জাতীয় নাগরিক পার্টির, এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো শিরোনাম দেখে আসি, তবে শিরোনামের বদলে আমাদের ডিজিটাল ইউনিট একটি স্টোরি করেছে, সেই স্টোরিটা দেখে আমরা আলোচনা শুরু করব। সম্প্রতি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর মধ্যে প্রকাশ্য কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে, যা এখন রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। একটি রাজনৈতিক মন্তব্যকে ঘিরে শুরু হয় এই বিতর্ক। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেখানে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর এক সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিএনপি আগামী নির্বাচনে ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন ভবনের ঘটনা ছিল একটি টেস্ট ম্যাচ। এ সময় তিনি রুমিন ফারহানাকে ইঙ্গিত করে বলেন, বিএনপির মধ্যেও অনেকে আছেন যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করার চেষ্টাকারী। হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, যিনি হাসিনার পতনে সবচেয়ে বেশি আমার মনে হয় খুব কষ্ট পেয়েছেন। পরে অবশ্য এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তার শরীর, সম্পর্ক বা ব্যক্তিগত জীবনকে টেনে এনে স্লাট শেমিংয়ের অধিকার কারণেই। আমি নিজে শ্রেণীঘৃণার শিকার হলেও রুমিন ফারহানা সহ যে কোনো নারীর প্রতি স্লাট শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি। তবে হাসনাতের ওই বক্তব্যের জবাবে সোমবার সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সন্ধ্যা 7:47 দেয়া ওই পোস্টে তিনি লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। একই পোস্টে হাসনাত আবদুল্লাহর ছাত্রলীগ সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ও স্ক্রিনশটও যুক্ত করেন তিনি। যদিও খোঁজ নিয়ে দেখা যায় রুমিন ফারহানার শেয়ার করা ছাত্রলীগের সেই প্যাডটি ভুয়া। এর আগে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমকে নিয়েও এরকম ছাত্রলীগের ভুয়া প্যাড ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, অনেকেই মজার ছলে ছাত্রলীগের এই একই প্যাডকে ফুটবলার লিওনেল মেসির নাম যুক্ত করেও ফেসবুকে ছড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ 2022 সালের ছাত্রলীগের কমিটিতে হাসনাতের নাম থাকা সেই ভুয়া প্যাড এবার শেয়ার করলেন রুমিন ফারহানা। বিএনপি নেত্রী রুমিন ফারহানার ওই মন্তব্য সহ পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়। অনেকে তার বক্তব্যকে অশালীন বলেও উল্লেখ করেছেন, আবার কেউ কেউ এতে সমর্থনও জানিয়েছেন। ফলে বিষয়টি ঘিরে নেট মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। রুমিন ফারহানা এর আগে হাসনাত আবদুল্লাহর চেহারাকে কটাক্ষ করে বলেছেন, ডাকাতের মতো চেহারা। জবাবে হাসনাত আবদুল্লাহ সবাইকে রুমিন ফারহানাকে কিছু না বলতে সতর্ক করেন। এবারও হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে কেউ যেন উল্টো গালি না দেয় সেটারও নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তার বাবার সাথে তোলা ছবি শেয়ার করেছেন হাসনাত।
কিছুদিন আগে এনসিপি নেতাদের উদ্দেশ্য করে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিলেন বান্দিরপুত। তবে দুই রাজনৈতিক দলের নেতাদের এই উত্তপ্ত মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এবং কটু ভাষার ব্যবহার রাজনীতির শালীনতা ও ভদ্রতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। এমন পাল্টাপাল্টি অশোভন কথাবার্তায় পুরনো অসুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে বলে মত সচেতন মহলের। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ। আমি একটু আরমান হোসেনকে দিয়ে শুরু কি হয়েছিল নির্বাচন কমিশনে, কি এমন বিশাল ব্যাপার ঘটলো যে রুমিন ফারহানাকে ধাক্কা দিয়ে আপনাদের নেতা আতাউল্লাহকে বক্তব্য দিতে হবে? ধন্যবাদ আপনাকে। দেশ বিদেশের যে যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নির্বাচন কমিশনে রুমিন ফারহানা বলেন আর আতাউল্লাহ এনসিপির আমাদের যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাই যারা ছিলেন, সেখানে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে নির্বাচনী যে সীমানা সে নির্ধারণ নিয়ে শুনানি হচ্ছিল, সেটা নিয়ে কথা বলা হচ্ছিল, তারা পক্ষে বিপক্ষে যুক্তি নিয়ে আসছিলেন। তো সেখানে একটা সিরিয়াল থাকে যে কে কখন বক্তব্য রাখবেন, কতটুকু বক্তব্য রাখবেন, তার একটি সিরিয়াল থাকে ওই নির্বাচনী কমিশনের শুনানিতে। তো এনসিপির আতাউল্লাহ যখন ওখানে বক্তব্য রাখার জন্য স্টেজের দিকে যাচ্ছিলেন, ডায়াসের দিকে আগাচ্ছিলেন, সেখানে তাকে প্রথমে বাধা দেওয়া হয়। আমি আপনাকে একটু ফ্যাক্টটা শেয়ার করি। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে বিজয়নগর উপজেলা, সেখানে বিএনপির যিনি প্রার্থী খালেদ হাসান শ্যামল এবং আমাদের এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, তারা বর্তমানে যে আসনের ব্যবস্থা আছে তারা সেই পক্ষেই চায়। তারা চায় যে বিজয়নগরের যে 3টি ইউনিয়ন নিয়ে কথা হচ্ছে, রুমিন ফারহানা যেটা চাচ্ছেন যে 3টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে সংযুক্ত হোক, সেটা তারা বিরুদ্ধে। তারা চান যে বিজয়নগর আসনের যে বর্তমান স্ট্রাকচার, যে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে পরিসীমা, সেটা সেভাবে বহাল থাকুক। আর হরসপুর, জি 3টা ইউনিয়ন, সেটা ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে বাইরে না যাক। তো এটা রুমিন ফারহানার জন্য হয়তো একটু ইনকনভিনিয়েন্ট, যেহেতু তিনি ওইখানের একটি ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে তার ইউনিয়নে তার নির্বাচনী আসনে বহিরাগত বলেও আমরা শুনেছি যে কটাক্ষ করা হয়। তো সেই জায়গা থেকে উনি এটার বিপক্ষে ছিলেন। আমরা থাকতে পারি, নির্বাচনী সীমানা নিয়ে আমাদের মধ্যে মত বিমত থাকতে পারে। এখন যখন উনি বক্তব্য দিতে যাচ্ছিলেন, তখন ওনাকে প্রথমত স্টেজে বা ডায়াসের সামনে গিয়ে দাঁড়াতেই বাধা দেওয়া হয়। এবং আমরা কিন্তু ভিডিও ক্লিপে দেখেছি রুমিন ফারহানা কিভাবে আঙ্গুলের ইশারায় আতাউল্লাহর উপর আক্রমণ করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছিলেন। এবং এখানে আমি একটা নিরপেক্ষ বক্তব্য তুলে ধরি। ঢাকা মহানগর দক্ষিণের বিএনপি সদস্য, ওনার নাম নাদিয়া পাঠান। তো তিনি সেই ঘটনাটা কিন্তু তার অনলাইনে ব্যাখ্যা করেছেন যে কিভাবে আতাউল্লাহর উপর রুমিন ফারহানার প্রত্যক্ষ নির্দেশে, প্রত্যক্ষ অংশগ্রহণে এই আক্রমণটা করা হয়। এবং যেটা বাস্তবতা রুমিন ফারহানা প্রথমে আতাউল্লাহকে ধাক্কা দেন এবং পরবর্তীতে আমরা যেটা দেখেছি, ওনার ভক্ত বা ওনার নেতাকর্মীরা আতাউল্লাহকে স্টেজের সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য একটা সাইডে নিয়ে যায় এবং সেখানে তার উপর আক্রমণ করে। তো আবার যখন আতাউল্লাহ স্টেজের সামনে আসতে যাচ্ছিলেন, ডায়াসের সামনে আসতে যাচ্ছিলেন, তখন তাকে আবার বাধা দেওয়া হয়। এবং আপনি দেখেছেন আতাউল্লাহর উপর যখন আক্রমণ করা হচ্ছিল, রুমিন ফারহানা সেখানে ডায়াসটা এক প্রকার দখল করে নিয়ে উনি ওখানে দাঁড়িয়েছিলেন এবং উনি কিন্তু নিঃশব্দে একটা কথা বলেছিলেন। আমরা যদি আপনার ওনার লিপসিংটা দেখেন, মারো, আপনি একটু লক্ষ্য করে দেখলে এটা বুঝতে পারবেন যে ওনার মুখ থেকে কী বেরোচ্ছিল তখন। তো এটাকে পরবর্তীতে সংবাদ সম্মেলনে এসে তো উনি যে ফ্যাক্ট টুইস্ট করছেন, উনি যে এখানে মিথ্যাচার করছেন, এটা ওনার কথাতেই বোঝা যাচ্ছিল। প্রথমত বললেন যে 15 বছর যাদের জন্য কথা বললাম, 15 বছর যাদের পক্ষে কথা বললাম, তারা আজকে আমাকে ধাক্কা দিয়েছে। আবার এখানে পরবর্তীতে মিথ্যা তথ্য দিয়ে মিথ্যাচার করে আবার বললেন আতাউল্লাহ তাকে ধাক্কা দিয়েছে। তো এটা তো আসলে অ্যাপারেন্টলি দেখা যায়, আমরা তো সোশ্যাল মিডিয়াতে ফুটেজটা দেখেছি, কে কাকে ধাক্কা দিয়েছে, কে আঙ্গুল ঘুরিয়ে তাকে মারার জন্য নির্দেশ এনসিপি তো দিয়েছে। এখনো নিবন্ধন পায়নি। এনসিপি কি সেখানে এই ইউনিয়ন এবং এই আসন বিন্যাসের এই বিষয়গুলোতে বক্তব্য রাখাটা খুব বেশি সমীচীন কিনা বা খুব বেশি জরুরি কিনা? ধন্যবাদ। এনসিপি গঠিত হয়েছে 28শে ফেব্রুয়ারি এই বছরে। একটি দল তার নিবন্ধন পেতে হলে তাকে 200 উপজেলায় কমিটি থাকা লাগে, 20টির অধিক জেলায় তার কমিটি প্রয়োজন পড়ে এবং সাংগঠনিকভাবে সেই প্রত্যেকটি জেলা উপজেলায় তার সমর্থকদের ফর্ম, অফিস, দীর্ঘ একটি নির্বাচনী প্রক্রিয়া তাকে সম্পন্ন করতে হয়। এবং এনসিপি নির্বাচনের যে ডেডলাইন আছে, এর মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাবে যথাযথ আইনি প্রক্রিয়ায়। আমরা কিন্তু এটাও দেখেছি, বিএনপি যখন গঠন করা হয়েছিল 1978 সালে 30 আগস্ট, তারা আইন মন্ত্রণালয় তাদের এই গঠনতন্ত্র, তাদের যে দলীয় যে কার্যক্রম ফাইলপত্র ওরা পাঠিয়েছেন, 31 আগস্ট তারা দলের মনোনয়ন পেয়ে গিয়েছিল। তো এরকম তো আসলে আমাদের ওই সুযোগ নাই। আমাদের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা রুলসের প্রপার কমপ্লায়েন্স এনশিওর করে আমাদের জাগদল ছিল, তখন বিএনপি হিসেবে যারা বিএনপি হিসেবে যখন তারা তাদের দলীয়
মনোনয়নের জন্য বা দলীয় অ্যাপ্রুভালের জন্য হচ্ছে নিবন্ধনের জন্য তারা যখন ফাইলটি করেন, এটা ইতিহাসের পরিক্রমে আমরা দেখি 30 আগস্ট তারা সেটা সাবমিট তখন কিন্তু করেছিলেন। নির্বাচন কমিশনের এই আইনগুলো ছিল না, না। তখন আইন মন্ত্রণালয়ে দিতে হতো, জি। পরের দিনই তারা নিবন্ধন পেয়ে যায়। তো আমি যে কথায় আসব, এনসিপি জাতীয় একটি মেইনস্ট্রিম দল, তারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে, নির্বাচন নিয়ে তাদের একটি বৃহৎ প্ল্যান আছে। প্রত্যেকটা আসনে আমরা আমাদের নেতাকর্মীদের প্রস্তুত করছি, আমাদের যারা ক্যান্ডিডেট তাদের সাথে আমরা কোলাবোরেট করছি। তো সেই জায়গা থেকে নির্বাচনী আসনে এখানে শুনানিতে অংশগ্রহণ করা অবশ্যই এনসিপির রাইট, এবং এনসিপি অবশ্যই এখানে অংশগ্রহণ করবে, এটা নিয়ে কোনো প্রশ্ন হতে পারে না। কিন্তু দেখা গেল যে হচ্ছে আপনি যখন দলীয় শক্তি, পেশি শক্তির ব্যবহার করে একটি আপনার মতের বিরুদ্ধে চলে গেলে আপনি একজনের উপর আক্রমণ করে বসবেন, আপনি একজনের উপর আক্রমণ করার পর আবার জঘন্য মিথ্যাচার করবেন, সেটা কখনো আমরা প্রত্যাশিত না। এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা এরকম ব্যক্তি আক্রমণ, ব্যক্তির উপর, চরিত্রের উপর আক্রমণ হনন, এটা আমরা কখনো সমর্থন করি না। ডক্টর নিজাম এই ঘটনাটি কি দেখেছেন? জি দেখেছি। ধন্যবাদ আমাকে এই ঘটনা থেকে দেখে আপনার কি মনে হলো? ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু এই ছাত্র আপনাকে এবং আমার সহ আলোচক এনসিপি নেতা আরমান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে গতকালকে যে ঘটনাটা আমরা নির্বাচন কমিশনে দেখেছি, সেটা ছিল বিষয়টা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে আর কি। আমি বিনয়ের সাথে আমি আরমান সাহেবের যে বক্তব্যের সাথে কিছু দ্বিমত পোষণ করতেছি। সেটা হলো যে আসলে রুমিন পারহানা কে, আগে আমাদেরকে দেখতে হবে সে রুমিন পারহানা রাজনৈতিক ইতিহাস কি, ভাষা সৈনিক অলি আহাদের সন্তান, এবং দীর্ঘ 16টা বছর যিনি এই পেশিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে নিজের একমাত্র নারীদের ভিতরে সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য ওনার যেভাবে কন্ট্রোলাইজ করেছিলেন সেই রুমিন পারহানা। প্রথমত আমি রুমিন পারহানা কে সেটা বললাম আর কি। এরপরে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে সেখানে দেখেন গতকালকে এখানে নির্বাচন কমিশনে যে সীমানা পুনর্নির্ধারণের যে আবেদনটা, যারাই শুধু, এটা নিয়ম হলো নির্বাচন কমিশনের যে যারা আবেদন করবে ওনারাই শুধু যাবে এবং অন্য কেউ ঢোকার কোনো সিস্টেম নাই। আমার আসনের শুনানি ছিল বিকাল 3টায়। হ্যাঁ, আমি বিষয়টা জেনেই বলছি আর কি। সেক্ষেত্রে আপনি যেটা বলছেন একটু আগে, যে একটা অনিবন্ধিত দল এনসিপির নেতা আতাউল্লাহ, উনি কি কোনো আবেদনের সাথে জড়িত ছিলেন কিনা, যে উনি কোন পক্ষের? এখানে দুইটা এরিয়ার, বিজয়নগর এবং পাশের ইউনিয়নের যে দুইটা, ঠিক আছে, বিএনপির দুইটা পক্ষ, সেটা আমাদের নেতা বিএনপির ইঞ্জিনিয়ার খালেদ হাসান শ্যামল, এবং উনি একটা আবেদন করছে যে একভাবে থাকার জন্য ব্রাহ্মণবাড়িয়া 3 আসন, এবং বিজয়নগরটা আলাদা, ওরা ওভাবে চাইছে বিজয়নগরটা যেন আলাদা থাকে। সেক্ষেত্রে আমাদের আরেক নেত্রীর কথা বললো নাদিয়া পাঠান, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য, ওরা চাইছে যে যেভাবে বিজয়নগরটা আলাদা থাকার জন্য। আর রুমিন ফারহানা ওই 3টে ইউনিয়ন এই আসনের সাথে চাইছে। এই কারণে দুইটা গ্রুপের ভিতরে এটা নিয়ে যে এইভাবে থাকলে একজনের সুবিধা হয়, ওইভাবে থাকলে আরেকজনের সুবিধা হয়, সে প্রেক্ষাপটে এই টোটাল এখানে আলোচনার বিষয় এবং বিবাদের বিষয়, এবং দুইজনের পক্ষ বিপক্ষ বিএনপির 2টা ব্লকের ভিতরে হওয়ার কথা স্বাভাবিকভাবে। কিন্তু আমার একটা প্রশ্ন, বা আমার সাথে এই দেশের প্রত্যেকটা মানুষ যারা এই বিষয়টাকে দেখছে, সেখানে এনসিপি নেতা আতাউল্লাহ কীভাবে উনি সেখানে গেলেন? উনি তো যেহেতু কোনো পক্ষের না, উনি তো বাদী পক্ষে না, বিবাদী পক্ষেও না, যে শুনানির এই পক্ষে না সে পক্ষে না, উনি কীভাবে গেলেন? এবং সে স্বভাবত কারণে যে বাদী, যে আবেদনটা করে আর উনি সর্বপ্রথম বক্তব্যটা দেয় যে কেন আপনি চাচ্ছেন এইভাবে। তো রুমিন ফারহানা সে আবেদনকারী ছিলেন। তো রুমিন ফারহানা আবেদনকারী হিসেবে সম্ভবত ওনাকে প্লট দেওয়া হয়েছে। উনি প্রথমে কথা বলছেও, পরবর্তীতে সম্পূর্ণ প্রশ্নের জন্য ওনাকে যখন বলছে, উনি ডায়াসের দিকে যাচ্ছে। আপনি দেখেন প্রথম আলোর যে একটা ভিডিও আমরা ফলো করছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিওগুলো সারাদিন গতকালকে আমরা ফলো করছি, যে প্রথম আলো এটাকে দেখাইছে যে কীভাবে, যে সেখানে উনি বলছেন যে রুমিন ফারহানা যে উনি কারো জনাব আতাউল্লাহর গায়ে হাত দিয়েছেন বা আতাউল্লাহকে ধাক্কা দিয়েছেন, এবং উনি বলেছেন যে রুমিন ফারহানা ইশারা করেছেন মারো, উনার চেহারা দেখে আমার সমালোচক বলতেছেন যে উনি ইশারা দিয়েছেন। রুমিন ফারহানা ওই ক্যাটাগরির রাজনৈতিক ইতিহাস রুমিন ফারহানা নাই যে লোকজন দিয়া কাউকে আঘাত করে উনি রাজনীতি করবে। এখানে প্রেক্ষাপটটা হলো যে আমার তো প্রশ্ন সেখানে নাদিয়া পাঠান নিজেই বলেছেন, না নাদিয়া পাঠান এখানে আমাদের নমিনেশন, আমাদের নাদিয়া পাঠান কি বলছে সেটাও আমি শুনছি। এখানে দলের ভিতরে যেহেতু 2টা গ্রুপ নমিনেশন নিয়ে 3 জনের নমিনেশন চাচ্ছে, নাদিয়া পাঠানও চাচ্ছে, শ্যামল ভাইও চাচ্ছে, এখানে রুমিন ফারহানাও চাচ্ছেন। তো সেক্ষেত্রে বিবাদমান গ্রুপের ভিতরে কম্পিটিশন আছে। কম্পিটিশনের সাথে যেহেতু এখানে আসন পুনর্বন্টন, যেহেতু উনার 3টে ইউনিয়নের ভিতরে রুমিন ফারহানার বাড়ি, উনি ব্যাপারটা নিয়ে এটা একটা সিরিয়াস জায়গাতে চলে গেছে।
মানে যে কে কিভাবে রাখবে আসনটাকে। কিন্তু ব্যাখ্যাটা এখানে গন্ডগোলটা লাগানোর কারণ হলো যে আমি যদি ভুল না করে থাকি এবং দর্শকরা যদি ভুল না করে থাকে, এবং প্রথম আলোর যে ভিডিওটা আমরা যেটা দেখেছি সেই ভিডিওটাতে স্পষ্ট দেখা যায় যে এনসিপি নেতা আতাউল্লাহ, মানে উনার নাম না বলার পরে উনি যেভাবে ডায়াসের দিকে চলে যাচ্ছিলেন, সে যাওয়ার থেকেই আসলে এই ঘটনার সূত্রপাত। তো সেই ক্ষেত্রে উনি যখন যাচ্ছিলেন উনি আতাউল্লাহর ইন্টেনশনটা কি আপনার কি মনে হয়? আতাউল্লাহ তো এখানে তো আতাউল্লাহ যাওয়ারই কোনো মানে বিষয় নাই, যদি তদন্ত করে বেরোয় আসবে। আতাউল্লাহ এখানে যাওয়ারও সুযোগ নেই এবং উনি তো আবেদনও করেন এবং ওনার শুনানি করেন। উনি বলছেন শুনানি করার তো শুনানি করতে হলে আপনাকে আবেদন করতে হবে। আপনি কি চান? আপনি যে কেউ তো ঢুকে যেতে পারবেন। এবং নির্বাচন কমিশন প্রত্যেকটা আবেদনকারীর নাম ধরে তার সাথে অ্যালায়েন্স যারা তাদেরকে আতাউল্লাহ, আমরা আপনার কথাই ধরে নিলাম যে আতাউল্লাহ যেতে পারে না, কিন্তু তারপর গিয়েছেন। উনি গিয়েছেন আতাউল্লাহর সাথে কি ঘটলো? না, উনি গিয়েছেন, উনি গিয়ে আতাউল্লাহ সেখানে যাওয়ার পরে কি ঘটলো? হ্যাঁ, উনি গিয়ে সেখানে উনি রুবিন ফারহানা একটা নারী নেত্রী, উনি একটা ব্যারিস্টার, উনি হাইকোর্টের একজন সম্মানিত লার্নেড লয়ার। উনার যখন গ্রাউন্ড ধরে আমরা একটা পর্যায়ে দেখছি, মানে আসলে ব্যাপারটা তো ওইখানে অনেক লোকের ছিল, স্পষ্ট না, ভালোভাবে যদি স্লো মোশনে দেখা যায় এটা বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে উনি উনার গ্রাউন্ড ধরে টান দিয়েছে। টান দেওয়ার পরে উনার কর্মী সমর্থকরা বা উনিও এটাকে বিব্রত বোধ করছেন, যেহেতু একটা নারী নেত্রী, একজন লয়ার, উনি তো উনার শুনানি উনি আতাউল্লাহকে সেখান থেকে রিমুভ করার পরিকল্পনা নিল। না, তখন তো উনি তখন উনার সাথে যারা ছিলেন, উনার সমর্থক, কর্মী সমর্থক যে কয়েকজন ছিলেন, ওরা এটাতে ক্ষিপ্ত হন এবং উনি তো স্বাভাবিকভাবে রুবিন ফারহানা ডায়াসের দিকে যাচ্ছিলেন। উনি সেভাবে ডায়াসের দিকে চলে, উনি নারী হিসাবে উনি নিজেকে সেভ করে উনি ডায়াসে চলে গেছেন। কিন্তু আতাউল্লাহ তখন ওই যে কর্মী সমর্থকদের সাথে কর্মী সমর্থকরা কি শুধুমাত্র ক্ষিপ্ত হয়েছিল? না, উনি না, মানে ওই কর্মী সমর্থকরা আতাউল্লাহর উপর কি শুধুমাত্র ক্ষিপ্ত হয়েছে না তার তাকে মারামারি? দেখেন, আমাদের দেশের কৃষ্টি কালচার, আমাদের সেন্টিমেন্ট অনুযায়ী প্রত্যেক যখন একটা ব্যাপার হট টকিং হয়, তখন একটা দস্তাবেজ একটা পরিবেশ, যদিও সেটা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কমিশনের সামনে যেটাই হয়েছে সেটা একজন সাধারণ কর্মী হিসেবে, আমি বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে বলবো এটা অনাকাঙ্ক্ষিত, এটা কখনো কাম্য না। বাট যেটা হয়েছে সেটা দুঃখজনক। হ্যাঁ, এটা না হলেও পারত আমাদের সুন্দর রাজনীতির জন্য। মানে 5ই আগস্টের যে রাজনীতি, পরে আমরা যে রাজনীতি বাংলাদেশে দেখতে চাই, সেই রাজনীতির জন্য এই পরিবেশটা আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু আসলে দেখতে হবে যে কার ইন্টেনশনটা কি। বিভিন্নভাবে যদি একটা সংগঠনের যদি উদ্দেশ্যই থাকে বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য, যে দেখবেন যে কোনো ইস্যুতে আপনারা ওনারা যখন কথা বলে যে কোনো ইস্যু না, এখানে পরিবেশ নাই, নির্বাচন কমিশন ব্যর্থ। দেখেন কিছুক্ষণ পরে হাসান আব্দুল্লাহ উনি সেখানে গিয়ে বললো যে নির্বাচনের পরিবেশ নেই, বিএনপি এই নির্বাচনে এটা করবে। দেখেন, সেখানে নির্বাচনে আসন নিয়ে একটা ইস্যু, সেই ইস্যুতে গিয়ে বলতেছেন বিএনপি নির্বাচনে সেটা করবে। আর ওইখানে মানে ওইখানকার যে ঘটনাটা ঘটছে এটার সাথে তো সারা দেশের বিএনপির বিষয় এখানে প্রতিচ্ছবি না। এটা একটা ইস্যু, এটা ছোট একটা ঘটনা। হ্যাঁ, সেখানে তো আইনশৃঙ্খলা বাহিনী সহ এটা নির্বাচন কমিশন এটাকে নিবৃত্ত করবে, এটা তো বিএনপি কন্ট্রোল করবে না এটাকে। হাসনাত আব্দুল্লাহ এরপরে কথা বলতে গিয়ে বললেন যে সেখানেই তো বললেন রুবিন ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। জি। এরপরে দেখেন আমি এই কথাটা চমৎকার কথা আপনি উঠে এনেছেন। বাংলাদেশে শিষ্টাচার বহির্ভূত রাজনীতির সূত্রপাত কিন্তু বাংলাদেশে মানে স্বাধীনতার পরে দীর্ঘদিন এটা ছিল না। আমি একটু আরমানের কাছে আসি, এটা আমি ব্যাখ্যা। আরমান, এই রুবিন ফারহানাকে কেন মনে হলো আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক? প্রথমত আমি আমার সম্মানিত সমালোচকের কিছু ফ্যাকচুয়াল কারেকশন করি। উনি কিছু ফ্যাক্ট মেনশন করেছেন, আমি জানি না ওই ফ্যাক্ট নির্বাচন কমিশনে যারা উপস্থিত ছিলেন তারা শুনলে তারা হয়তো সারপ্রাইজড হয়ে যেতেন যে আসলে এরকম কিছু ঘটলো কিনা। আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী এনসিপি থেকে, এবং উনি স্থানীয়ভাবে বেশ গণসংযোগ করছেন জনগণের সাথে। উনি বেশ ভালোভাবে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে। এবং ওনার ফ্যাকচুয়াল নলেজের জন্যই বলি যে হচ্ছে আতাউল্লাহ ওয়াজ দ্য ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, যে এই ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের যে নতুনভাবে সীমানা নির্ধারণ করা হলো তার বিরুদ্ধে উনি অ্যাপ্লিকেশন করেছেন। এবং নির্বাচন কমিশনে কেউ যদি ইনভাইটেড না হয়, আমি আরমান হোসেন যদি ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সাথে সংশ্লিষ্ট না হই, নির্বাচন কমিশনের লিস্টে যদি আমার নাম না থাকে, তাহলে আমার ওখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগই আসে না। আপনি না দিয়ে পাঠানো, এখন আমার দলের নেত্রী বা আমার দলের লোক যখন একটা ফ্যাক্ট মেনশন করছে, সেখানে জাস্ট উনি আমার সাথে কনফ্লিক্টে আছেন, উনি আমার সাথে অপোনেন্ট, এই জন্য ওনার বক্তব্য গ্রহণ করা যাবে না, তাহলে তো হচ্ছে কোন রাজনৈতিকভাবে তো এক দলের নেতা নিজের দলের নেতাকে বিশ্বাস করতে পারবে না। আপনার দলীয় নেত্রী নাদিয়া পাঠান খুব ক্লিয়ারলি বলেছেন, আমরা যুগান্তরে আজকে রিপোর্ট দেখেছি, আতাউল্লাহকে শুরুতে বক্তব্য দেওয়ার কথা ছিল। নির্বাচন কমিশনের যে বক্তার লিস্ট ছিল যারা কথা বলবেন, সেখানে আতাউল্লাহর নাম লিস্টেড ছিল। আদারওয়াইজ কারো এত সুযোগ নাই যে হচ্ছে হুট করে আমি ঢুকে পড়লাম আর ডায়াসের দিকে গিয়ে গেলাম বক্তব্য দেওয়ার জন্য।
রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানা প্রথমে বক্তব্য দিয়েছেন, এরপরে আতাউল্লাহকে যখন ডাকা হচ্ছিল, রায়াসের দিকে উনি যখন বক্তব্য দিতে যাচ্ছিলেন তখন তাকে বাধা দেওয়া হয়েছে। আর রুমিন ফারহানার গাউন ধরে টান দেওয়া হয়েছে বা সেখানে তার নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে গিয়েছেন, এরকম যে ফ্যাকচুয়াল বর্ণনা, এটা তো আমরা গতকালকে বিভিন্ন টিভি বা সোশ্যাল মিডিয়ায় ফুটেজ দেখেছি, আর বিভিন্ন তাদের দলের নেতাদেরই বক্তব্য শুনেছি, সেখানে এটা স্পষ্ট হয়ে যায় আসলে কে কাকে ধাক্কা দিয়েছে, কে কার গাউন টেনেছে। এটা আমার মনে হয় না যে আর নতুন করে বলার কিছু দরকার আছে। আর হাসান আব্দুল্লাহ ভাইয়ের কথা আমি আসি, রাজনীতিতে রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক সমালোচনা, আরেকটা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সভ্যতা এবং মিনিমাম ভদ্রতা বহির্ভূত আলোচনার মধ্যে একটা পার্থক্য আছে। হাসান আব্দুল্লাহ যখন প্রেস ব্রিফিংয়ে কথাটা বলেছেন, রুমিন ফারহানাকে আওয়ামী বিষয়ক সম্পাদক বলেছেন বিএনপির, তিনি কিছু ফ্যাক্ট নিয়ে আসছেন, রুমিন ফারহানার কিছু বক্তব্যকে কোট করেছেন। রুমিন ফারহানা একটা টকশোতে উনি বক্তব্য রেখেছিলেন যে হচ্ছে গত 15 বছরে আমরা যেভাবে ছিলাম, ভালো ছিলাম, গত 1 বছরে এই পরিমাণ ভালো নেই। আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মী বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীর উপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, যেভাবে তাদেরকে হত্যা করেছে, গুম করেছে, সেখানে রুমিন ফারহানা এসে বলছেন যে ওনারা গত 15 বছর 16 বছর আওয়ামী আমলে ভালো ছিল, এখন গত 1 বছর ওনারা অশান্তিতে আছেন। দেশের একটা অ্যাডমিনিস্ট্রেশনের উপর সুডো পাওয়ার এক্সারসাইজ করার পর, স্বাধীনভাবে ফ্রি পলিটিক্যাল এনভায়রনমেন্টে বিচরণ করার পরেও যদি কারো মনে হয় সে আওয়ামী লীগের আমলে ভালো ছিল, তখন তো তাকে প্রশ্ন করাই উচিত। দ্বিতীয়ত, যখন 32-এর এই শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় উনি যেভাবে শোকাহত হয়েছেন, আমার মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এত শোকাহত হন নাই, উনি যেভাবে শোক প্রকাশ করেছেন, নিকৃষ্ট মততন্ত্রের প্রদর্শন বলে উনি সেটাকে ব্যাখ্যায়িত করেছেন। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন টকশোতে বক্তব্যে তাকে দেখা যায় উনি আওয়ামী লীগের আমলকে, আওয়ামী লীগের কৃতকর্মকে ইনডিরেক্টলি অথবা ডিরেক্টলি জাস্টিফাই করছেন। তো সেই জায়গায় আমার যদি রাজনৈতিক সমালোচনার জায়গা থেকে আমি বলতে পারি যে আপনি যে রাজনৈতিক দায়িত্ব, যে রেসপন্সিবিলিটি, আপনার যে পলিটিক্যাল হিস্ট্রি, সেটার এগেইনস্টে গিয়ে আপনি আওয়ামী লীগকে ডিফেন্ড করছেন, আপনি আওয়ামী লীগকে মহিমান্বিত করছেন, যেটা আপনার দায়িত্ব না, যেটা আপনার পলিটিক্যালি আপনি কারেক্ট সিচুয়েশন না, কারেক্ট পজিশন না। কিন্তু রাজনৈতিক সমালোচনা, রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে রুমিন ফারহানা গত কয়েকদিনে যে কাজকর্ম করেছেন, আমি মনে করি হচ্ছে বাংলাদেশের যে ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি, আমরা যে আমাদের যে জনসাধারণ বলে যে রাজনীতিতে ভালো মানুষের জায়গা হয় না, রাজনীতিতে ভদ্রতার জায়গা নাই, সেটাই উনি প্রতিফলিত করছেন। সবকিছু বিবেচনায় তাকে মনে হলো যে সে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। আমি বললাম তো, BNP রাজনৈতিক সমালোচনার জায়গা থেকে আপনার উনি তো আর এটা জাস্ট কোনো বেসিস ছাড়া বলেন নাই, হি মেনশন সাম ফ্যাক্টস, যে হচ্ছে রুমিন ফারহানার 5ই আগস্টের পর থেকে কিভাবে আওয়ামী লীগকে সেফগার্ড করার জন্য আমরা যেটা মাঝে মধ্যে সন্দেহ করি বা যেটা আমাদের মধ্যে প্রশ্নের উদ্রেক জায়গাকে, আসলে কি আওয়ামী ভোট ব্যাংকে টানার জন্য তারা এরকম সফট আওয়ামী টোনে কথা বলছেন? এই টোনে তো ওনারা আওয়ামী লীগের আমলে কথা বলেন নাই, বা আওয়ামী লীগের আমলে যদি ওনারা এতই ভালো থাকতো, 5ই আগস্টের পর এসে যদি কেউ বলে 15 বছরে আরো ভালো ছিলাম, 15 বছরে আরো বেশি পরিমাণে এই জিনিসগুলো থেকে সেফ ছিলাম, এখন ভালো নাই, তখন তো অবশ্যই আপনার বিরুদ্ধে এরকম প্রশ্ন আসতে পারে। কিন্তু আপনার সেই জায়গা থেকে আপনি একটা দলের নেতাকে, গণঅভ্যুত্থান একটা নেতৃত্বকে বলছেন ফকিন্নির বাচ্চা, আপনি তার চেহারা নিয়ে কথা বলছেন হচ্ছে ছোট্ট একটি বিরতি নেব, বিরতি শেষে আসবো আপনার কাছে। জি, থ্যাংক ইউ। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। দর্শক, বরাবরের মতো আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আমাদের যে বিষয়, আজকের বিষয় রাজনীতিতে শিষ্টাচার, এ নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট আকারে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আরমান, আপনার সঙ্গে কথা বলছিলাম, ডক্টর নিজাম আপনার কাছে আসবো, তবে আরমান একটু শেষ করে নিক। আরমান কথা বলছিলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে হচ্ছে রাজনৈতিক সমালোচনা বা রাজনৈতিক বক্তব্য আর রাজনৈতিক শিষ্টাচার, সভ্যতা বা ভদ্রতা বহির্ভূত বক্তব্যের মধ্যে পার্থক্য আছে। আমি যখন আপনি বলছি আপনি আওয়ামী লীগের সার্ভ করছেন বা আওয়ামী লীগের কে ফেভার দেওয়ার জন্য কথা বলছেন, সেটা রাজনৈতিক সমালোচনার মধ্যে পড়ে। আপনার বক্তব্য আরও শালীন হওয়া দরকার, আওয়ামীপন্থী রাজনীতি থেকে বা আওয়ামীপন্থী টোন থেকে আপনার পরিবর্তন হওয়া দরকার, সেটা রাজনৈতিক বক্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যখন আপনি একটা রাজনৈতিক দলের নেতাকে, গণঅভ্যুত্থানের একটি অন্যতম নেতৃত্বকে আপনি বলেন যে ডাকাতের মতো চেহারা, এরকম একটা রেসিস্ট মন্তব্য করেন, পরবর্তীতে কিছু ফেক স্ক্রিনশট, ফেক প্যাডের ছবি নিয়ে আপনি তাকে বললেন যে ফকিন্নির বাচ্চা, আবার টকশোতে এসে আপনি বলেন যে হচ্ছে ওই রাজনৈতিক দলের নেতাকর্মীদের বলেন স্লাম ডগ বা বস্তিদের সাথে রাজনীতি করতে আসছি, তখন বলতে হবে যে আপনার মধ্যে মিনিমাম রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক ভদ্রতা এবং রাজনৈতিক জ্ঞান তার কিছুই নাই। এখন
এই যে এরকম রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা, একজনকে ব্যক্তি আক্রমণ করে তার চরিত্র, তার ব্যক্তিগত জীবনকে হেয় করে যে কথাবার্তা, এটা আমরা দেখেছি হচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যাকে আমরা অনেক পরিমাণে সম্মান করি, শ্রদ্ধা করি, তার অসুস্থতা, তার ব্যক্তিগত জীবন, তার দাম্পত্য জীবন দিয়ে কি পরিমাণ কুরুচিপূর্ণ কথাবার্তা উনি বলেছেন সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনার জনাব নেত্রী খালেদা জিয়ারকে নিয়ে উনার যে কুরুচিপূর্ণ মন্তব্য, এবং যেগুলো আসলে মুখে উচ্চারণ করা যায় না, এসব মন্তব্য উনি করে এসেছেন। এগুলো তো আমরা জানি যে আওয়ামী লীগের সংস্কৃতি, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংস্কৃতি ছিল বিরোধী দলের নেতা বিরোধী নেতাদেরকে ব্যক্তি আক্রমণ, তাদের দাম্পত্য জীবন, তাদের পার্সোনাল বিষয় নিয়ে তাদের চরিত্র হনন করার যে রাজনীতি, সেটা ছিল আওয়ামী লীগের রাজনীতি। এখন 5ই আগস্টের পরে আমরা যে রাজনৈতিক কালচার তৈরি করার চেষ্টা করছি, নতুন রাজনৈতিক সংস্কৃতির কথা বলছি, সেখানে আপনার সাথে আমার ডিবেট হবে, সেখানে আপনার সাথে আমার বিতর্ক হবে রাজনৈতিক পয়েন্টে, রাজনৈতিক আলোচনায়। আপনার ব্যক্তিগত জীবন, আপনি দেখতে কেমন, আপনার দাম্পত্য জীবন কীরকম, আপনি কি ফকিন্নির বাচ্চা না বড় লোকের বাচ্চা, এগুলো কখনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে আসতে পারে না। এই যে রাজনৈতিক হীনমন্য কিছু মানুষজন, তারা প্রচুর রাজনৈতিক ক্যারিয়ার বা হিস্ট্রি থাকুক না কেন, আপনার যদি কথাবার্তা এরকম হয়, আপনার রাজনৈতিক সমালোচনার ভাষা যদি এরকম হয় যে আপনার কাউকে ফকিন্নির বাচ্চা বলা লাগবে, সে কোন জায়গা থেকে বিলং করে, সে দেখতে কেমন, সেটা নিয়ে আপনার রিসিস্ট মন্তব্য করতে হবে, তাহলে আপনার রাজনৈতিক জীবন বা আপনার রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেটা সম্পূর্ণ কলুষিত এবং সে শিষ্টাচার বহির্ভূত। ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। যে আসলে আমার সমালোচক যে কথাগুলো বললেন আর কি, আপনি ওনাকে প্রশ্ন করেছিলেন যে হাসনাত আব্দুল্লাহর কেন রুমিন পারানাকে আপনার আমি আরেকটা প্রশ্ন আপনাকে, আপনার কি মনে হয় যে হাসনাত আব্দুল্লাহ ডাকাতের মতো দেখতে, বা তিনি একজন ফকিন্নির বাচ্চা, মানে ফকিন্নির বাচ্চা কাদেরকে বলা যেতে এই পারে? শব্দটা উনি ব্যাখ্যা দিয়েছেন, রুমিন পারানা মানে ওনার ভেরিফাইড ফেসবুক থেকে আজকে ব্যাখ্যা দিয়েছেন যে উনি এই কথাটা মানে ধনী গরিব অর্থে কথাটাকে ব্যবহার করা নেই, বলছে যে ওরা ওদের ল্যাঙ্গুয়েজ এবং মানুষকে আক্রমণ করার যে প্রবণতা, সেখান থেকে বলছে যে এটা মানে এটা নিচু, এটা নিচু স্বভাব, এই কথাটাকে মিন করার জন্য উনি ব্যাখ্যা দিয়েছেন। এটা এটা যে ব্যাপারটা যে উনার যে কথাটা বলছে, আসলে এটা তো দলীয় মানে বক্তব্য না, ওনার ব্যক্তিগত বক্তব্য। এরপর উনি ব্যাখ্যা দিয়েছেন। আবার আরেকটা জিনিস, আমি হাসনাত আব্দুল্লাহরও আজকে কোথায় যেন একটা প্রোগ্রামে উনি সন্ধ্যার দিকে উনি নিজে হাসনাত আব্দুল্লাহ বলছে যে আমরা ব্যক্তিগতভাবে আক্রমণের এই জায়গাটা থেকে থাকবো না। আমরা বিকালে যদিও যাই কিছু হয়েছে, আজকে বিকালে দুজনের দুইটা স্ট্যাটাস আমি মনে করছি এটা আশা জাগা নিয়ে, যে বাংলাদেশে আমরা যাই কিছু হয়েছে যে আমরা শেষ পর্যায়ে আমরা এসে ব্যক্তিগত আক্রমণের বাইরে এসে আমরা দেশ গড়নের জন্য। স্ট্যাটাসটা কি ছিল? ওনার স্ট্যাটাস ছিল যে উনি ওই যে কথাগুলা নিয়ে আজকে সারাদিন মানে বিভিন্ন মানে যোগাযোগ মাধ্যমে যে কথাটা আসতেছিল, যে উনি মা দরে বা বাপ দরে যে কথাটা, যে শব্দটা বাচ্চা শব্দটা ইউজ করছেন, এটা কোন অর্থে বলছেন আর কি। উনি ওই যে জাস্ট আমি যেটা বললাম, উনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি ফকিন্নির বাচ্চা বলতে এই কথাটা বলি নাই যে কোনোভাবে এটা ধনী গরিব বা একটা নিম্ন শ্রেণী, বাট এই যে মানে তাদের অ্যাটিটিউড, যেভাবে আক্রমণ করে, যেভাবে কথা বলে যে কোনো ইস্যু নিয়ে আর কি, বা ক্যাসার লাগানো, মানে সব কিছুতে যে মবটাকে যেভাবে মানে পৃষ্ঠপোষক করে, সেই লক্ষ্যে বলছে ওদের আচরণটা নিচু, মানে ওই জাস্ট বস্তির লোকের মতো, কথাটাকে এইভাবে মিন করার জন্য আমি কথাটা বলি। এটা কি রাজনৈতিক ভাষা হতে পারে? এটা আসলে রাজনীতিতে বিভিন্ন রকমের মানে ভাষা একজন এক পক্ষ আর পক্ষকে ব্যবহার করতেছেন, এটা আসলে কোনোভাবে কাম্য না। আমি যদিও এটার সাথে একমত না, এটা কোনোভাবে কাম্য না। এরপরে আসেন, দেখেন এই বিষয়টা কোত্থেকে আসছে না, রুমিন ফারহানা কীভাবে এই ব্যাপারগুলো কোত্থেকে আসছে আগে দেখতে হবে, যে উনি কীভাবে কথাগুলো বলছে। আপনি দেখেন এই যে এর আগে এনসিপির নেতাদের বিভিন্ন রকমের বিহেভগুলো আর কি, যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য দেখেন, আমাদের বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার, যে বর্তমানে বিএনপির মুখপাত্রের ভূমিকা যিনি পালন করতেছেন, যে সালাউদ্দিন আহমেদ, যেটি শেখ হাসিনার গুমের শিকার হয়ে মানে ইন্ডিয়াতে বসেছিলেন, উনাকে নিয়ে বিভিন্নভাবে ট্রল করা, এটা কে শুরু করেছে? বিএনপি বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ দল, কিন্তু আমাদের সালাউদ্দিন ভাই কিন্তু এটাকে জবাব দেয় নাই। উনি এটাকে আরও মানে কীভাবে কুল করা যায়, বিএনপি নেতা কর্মীদেরকে বলছে যে উনি হেসে উড়িয়ে দিয়েছেন বিষয়টাকে, যে উনি আপনি কক্সবাজার গিয়ে ওনাকে সালাউদ্দিনকে নিয়ে কি জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে যে মন্তব্য করার পরেও উনি ব্যাপারটাকে সেভাবে পাল্টা জবাব দেয় নাই। এরপরে দেখেন উনি ওনাদের ঔদ্ধত্যটা দেখেন, যে সেনাপ্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে কীভাবে কথা বলতেছে, এইভাবে ব্যক্তিগত শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা কে শুরু করেছেন? ওনাদের জাতীয় নেতারা, কেন্দ্রীয় নেতারা শুরু করেছেন। যাই হোক, এইসব আচরণ করার কারণে রুমিন পারানাকে কালকে হাসনাত আব্দুল্লাহ যে কালকে একটা অপ্রীতিকর ঘটনা করছে, ঠিক আছে, এটা ওইখানে সীমাবদ্ধ, ওইটা নিয়ে থাকতো। উনাকে বলছে যে উনি আওয়ামী লীগের বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক,
তো রুমিন ফারহানা যদি আওয়ামী বিষয়ক সম্পদ, ওনারা বলছে যে ফ্ল্যাটের আবেদন করছেন বা বিভিন্ন কিছু করছেন, আবেদন করছেন, উনি তো আবার উড্ড করে নিয়েছেন ব্যাপারটা। তো সেক্ষেত্রে এটা তো ওনার হক, ওনার প্রাপ্য, বাট উনি নেন নাই। এরপরে এটা তো বলতে পারেন না, ঠিক আছে, রাজনৈতিক কথা এটা। এরপর আপনি দেখেন উনি একজন নারী নেত্রী, এই নারী নেত্রীকে নিয়ে যে এনসিপির আরেক নারী নেত্রী, উনি যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর কি মন্তব্যটা করেছে সাথে সাথে, সেদিন সেখানে ঘটনা হাসান আব্দুল্লাহর এই বক্তব্যের সাথে সাথে হুমায়রা নূর রুমিন ফারহানাকে নিয়ে মন্তব্য করছে যে আপনি তো মানে পুরুষদেরকে সুরি দেন, মানে আপনার আচরণ, মানে কথাগুলো আসলে স্পেসিফিক আমি বলতে পারবো না, ব্যাপারটা এভাবে অনেয়ারে বলাও ঠিক না, যে একটা নারী নেত্রী হয়ে আরেকটা নারী নেত্রী আরেকটা দলের নারী নেত্রীকে নিয়ে এভাবে কথা কমেন্ট করে, ব্যাপারটা তো তিক্ততা তৈরি করছে সেভাবে। সেই ক্ষেত্রে রুমিন ফারহানা নিজে ব্যক্তিগত আক্রমণের কারণে উনিও নিজে ব্যক্তিগত আক্রমণ করেছেন, এটা কিন্তু আমাদের বিএনপির দলীয় কোনো বক্তব্য না। তো এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসা উচিত। তবে এই সংস্কৃতি আমদানিটা আমাদের করতে করছে, আমি একটু যদি ধারাবাহিকভাবে 1 মিনিট আমাকে সময় দিয়ে সেটা বলবো। বাংলাদেশে এই সংস্কৃতি ছিল না 1971-এর পর থেকে, যে শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সম্মান করে কথা বলছেন। জিয়াউর রহমান যখন মানে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে সম্মান করে কথা বলছেন। আমরা যে দ্বারা রাজনীতি করি, বিএনপি মধ্যপন্থী একটা গণতান্ত্রিক দল, এই দলের রাজনীতি ওই সময়টায় তো জিয়াউর রহমানের সাথে শেখ মুজিবুর রহমানের পলিটিক্যাল কোনো বক্তব্যের কোনো সুযোগই ছিল না। শেখ মুজিবুর রহমান এরপরে দেখেন তিনি জিয়াউর রহমানকে সর্বোচ্চ খেতাব দিয়েছেন। জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর একজন বড় অফিসার, সেই হিসাবে তাকে মেনে নিয়েছেন, এবং জিয়াউর রহমানও শেখ মুজিবুর রহমানকে যতটুকু সম্মান দেওয়ার সেই সম্মান দিয়েই মেনে নিয়েছেন, এবং শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে জিয়াউর রহমান কখনো শেখ মুজিবুর রহমানকে অপমান করে কথা বলেছে বা এগুলো আমরা পরবর্তী রাজনীতিতে দেখলাম যে কোনো মূল্যে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে পাশাপাশি রেখে এক ধরনের তুলনার জায়গায় নিয়ে দুজনকেই তার অনুসারীরা চরমভাবে, আমাদের বিএনপি রাজনীতিতে এটা খুব একটা আছে বলে আমার মনে হয় না। দেখেন আপনি মানে যে 75-এর পর থেকে বিশেষ করে 1981 সালে, ঠিক আছে আমি বুঝতে পেরেছি। আমি আপনার কাছে আর একটা প্রশ্ন আসতে চাই, সেটি পরে আবার আরমানের কাছে যেতে হবে। সেটি হলো যে অ্যাডভোকেট ফজলুর রহমানকে কেন 3 মাসের জন্য তার সদস্য পদ স্থগিত করা হলো? আচ্ছা, আমি প্রথমত আমার সম্মানিত সমালোচকের কথার কিছু সূত্রে আসি। আপনার এনসিপিকে এই যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্যে ব্লেম করা, বা মিডিয়া যেটাকে হচ্ছে একটা মিউচুয়াল জায়গা থেকে দেখাচ্ছে যে ইনি ওই বিএনপি নেতার বিরুদ্ধে কথা বলেছেন, এই জন্য বিএনপি নেত্রী এরকমভাবে মন্তব্য দিয়েছেন, এই ফ্রেমিংটাই ভুল। আমি যেটা বললাম, রাজনৈতিক সমালোচনা মিডিয়ার পক্ষ থেকে বলছি, অনেক জায়গায় দেখানো হচ্ছে যে হাতাহাতি তর্কাতর্কি দুই দলের মধ্যে। তর্কের একটা পার্থক্য আছে, আর আপনার একটা ব্যক্তি আক্রমণ আর ব্যক্তি চরিত্র হননের মধ্যে পার্থক্য আছে। হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন, যখন রুমিন ফারহানা ওনাকে ফকিন্নির বাচ্চা বলেছে, গালি দিয়েছেন, অথবা ডাকাতের মতো চেহারা বলে কথা বলেছেন, সেখানে হাসনাত আব্দুল্লাহ বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষের জায়গা থেকে আমরা এনসিপি হোক, জামাত হোক, বিএনপি হোক, কাউকে কোনো নারী নেত্রীকে স্লাট শেমিং করা, তার ব্যক্তিগত চরিত্র নিয়ে সমালোচনা করা, এই জায়গা থেকে আমরা দূরে থাকবো। হাসনাত আব্দুল্লাহ সেই ডাকটি দিয়েছেন। কিন্তু এই পোস্টের পরে হাসান আব্দুল্লাহ যখন এই পোস্টটি লিখেছেন, তারপরেই কিন্তু রুমিন ফারহানা পোস্ট করেছেন ফকিন্নির বাচ্চা বলে হাসান আব্দুল্লাহকে ট্যাগ করে, তার বিভিন্ন ওই ফেক স্ক্রিনশট, ফেক প্যাড উনি পোস্ট করেছেন। তো রাজনৈতিক শিষ্টাচারের জায়গা কে কাকে ড্রাইভ করছেন, কে কাকে গাইড করছেন, আর কে মনে করেন হচ্ছে ওই শিষ্টাচারের বহির্ভূত আচরণ করছেন, এটা স্পষ্ট। এরপরে আপনি আসেন, আজকে সন্ধ্যা হাসান আব্দুল্লাহ বক্তব্য দিয়েছেন যে রুমিন ফারহানাকে কেন্দ্র করে আমরা দেখা গেল যে উনি এখন বর্তমানে অনেক সমালোচনার শিকার হচ্ছেন। প্রত্যেকটি সাধারণ রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রত্যেকটি সার্কেল থেকে ওনাকে সমালোচনা করা হচ্ছে, এবং উনি সমালোচনার যোগ্য কাজ করেছেন। তো সেই জায়গা থেকেও তাও হাসান আব্দুল্লাহ আজকে বলেছেন যে উনাকে যেন ব্যক্তিগতভাবে আক্রমণ না করা হয়, উনাকে যেন সেই জায়গা থেকে তার চরিত্র হনন বা তার চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যেন কোনো সমালোচনা না করা হয়, সেই জায়গা থেকে হাসান আব্দুল্লাহ আহ্বান জানিয়েছেন। নারী নেত্রী কিন্তু আমি আসছি সেই পয়েন্টে। এখন যে দলের নেত্রী বা যে দলের নেতা অন্য দলের নেতাকে ফকিন্নির বাচ্চা বলেন, ফকিন্নির পুত বলেন, বেজন্মা বলেন, কালো শক্তি বলেন, সেই জায়গা থেকে আমার দলের নেতা বা আমরা সেখানে বলি যে হচ্ছে আমরা রাজনৈতিক শিষ্টাচার পরিবর্তন করতে চাই, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে চাই। যে জায়গায় বলা হয় অন্যকে ব্যক্তি আক্রমণ করা, চরিত্র হনন করা যে রাজনীতি, সেই রাজনীতি বদলাতে চাই। এখন আসি আমার দলের একজন নেত্রীর কথা, এনসিপি যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর। উনি ফেসবুকে একটা কমেন্ট করেছিলেন, আমি কমেন্টটা কোট না করলাম, সেখানে রুমিন ফারহানাকে নিয়ে যেটা সমালোচনা করা হয়েছে, যেটা সমালোচনার ভাষা নয়, ওনাকে আক্রমণ করা হয়েছে। কিন্তু ওই কমেন্ট
কমেন্টটি করার পরে 1 মিনিটের মধ্যে উনি কমেন্টটি ডিলিট করে দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন ওনার ভুল, ওনাকে ইন্টারনালি শোকজ করা হয়েছে আমাদের দলের পক্ষ থেকে যে আপনি এরকম বক্তব্য কখনোই পাবলিকলি দিতে পারবেন না। এবং পরবর্তীতে উনি একটি টেলিভিশনের টক শোতে এসে পাবলিকলি উনি ওনার বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। উনি নিজে বলেছেন আমি লজ্জিত এবং এইরকম বক্তব্য আমার দেওয়া উচিত হয়নি। তো সেই জায়গায় দেখেন একটা কমেন্ট সে 1 মিনিট স্টে করেছে, সে কমেন্টটা ডিলিট করার পরে উনি পাবলিকলি টেলিভিশনে এসে ক্ষমা চেয়েছেন। আমি আপনাকে টকশোর লিঙ্কটাও প্রোভাইড করতে পারবো। কিন্তু আমরা যেটা দেখছি রুমিন ফারহানার এত বিব্রতকর, এত শিষ্টাচার ভদ্রতা বহির্ভূত আচরণকে আমাদের বিএনপি সম্মানিত সহ-আলোচক জাস্টিফাই করছেন এবং বিএনপি অনেক নেতাকর্মীরা জাস্টিফাই করার চেষ্টা করছেন। আজকে ফজলুর রহমানের শোকজ নোটিশের যদি বক্তব্যটা নিয়ে আমরা এই আসি, বিষয়টি উনি কিন্তু নিয়ে, ওটাকে জাস্টিফাই করেছেন আমি ওনার বক্তব্যে। বিরতির পরে আলোচনায় আসতে চাই। তো পার্থক্যটা কিন্তু আমাদের মধ্যে যে পার্থক্য সেটা কখনো মিলানোর মতো যে দর্শক অবস্থা নেই। আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরেই ফিরছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আরমান কথা বলছিলেন, আমি ডক্টর নিজাম আপনার কাছেও আসতে চাই। এই অ্যাডভোকেট ফজলুর রহমানকে আপনার শোকজ দিয়েছিলেন, শোকজের জবাবের পরে তাকে 3 মাসের জন্য তার সব ধরনের পদ স্থগিত করা হলো। কেন স্থগিত করলেন? এটা আসলে শোকসের জবাবে যেভাবে আমাদের মানে মূল কারণটা কি ছিল? উনি মানে যে বক্তব্য দিয়েছেন, উনি যে জবাব দিয়েছেন এটা দলের কাছে সন্তোষজনক ছিল মানে না। কি ধরনের বক্তব্য দিচ্ছিলেন উনি? উনি ওনার বক্তব্যটা বিভিন্ন মিডিয়াতেও আসছে, হ্যাঁ, যে উনি ওনার বক্তব্য দিয়েছিল, উনি যেটা বলেছেন, উনি ওনার সুনির্দিষ্ট ওনার বিরুদ্ধে যে অভিযোগ দল থেকে বলছে ওটার মানে জবাবটা স্পষ্ট পায় নাই। এই কারণে ওনাকে বলছে যে উনি একজন সাবেক মুক্তিযোদ্ধা, বয়োজ্যেষ্ঠ লোক, মানে লার্নের লয়ার, ওনাকে বলছে, নির্দেশনা দিয়েছেন যে আপনি ভবিষ্যতে কথাবার্তা বলতে আপনি একটু মানে দলের যে চিন্তা চেতনার সাথে মিলিয়ে আপনি এবং এদেশের 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া এবং যে অর্জন, এই অর্জনের সাথে মিলিয়ে কথা বলবেন। এই জন্য 3 মাসের জন্য ওনাকে ওনার যাবতীয় পদ স্থগিত করেছেন। আমি যদি আরমানের কাছে আসি, আরমান আপনি কি জানেন? বিএনপি নেতা ব্যাখ্যাটা এইভাবে দিয়েছেন। জি, আচ্ছা, আমি যে পার্থক্যর কথা বলছিলাম যে আমার দলের একজন নেত্রী রুমিন ফারহানাকে ব্যক্তিগত আক্রমণ করে একটা কথা বলেছেন, 1 মিনিটের জন্য একটা কমেন্ট করেছেন, সেটা ডিলিট করেছেন। তারপরে পাবলিকলি একটা লাইভ টক শোতে তিনি এসে নিজেকে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী ছিলেন তিনি। তো এটা হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আপনি আমাকে অ্যাটাক করবেন, কিন্তু আমি আপনাকে আহ্বান করব যে আপনি রাজনৈতিক যে সংস্কৃতি, প্রপার সংস্কৃতি, ভদ্রতা, শিষ্টাচার সেটার মধ্যে ব্যবহার করেন। সেটা উদাহরণ হাসনাত আব্দুল্লাহ নিজেই তৈরি করেছেন 2টা ফেসবুক পোস্টের মাধ্যমে। তবে আমরা আজকে দেখলাম কি, জনাব ফজলুর রহমান ওনার শোকজ নোটিসের রিপ্লাইতে উনি যে মানে নিজে যে বোল্ড স্ট্যান্ড নিলেন, উনি তো টকশোতে এমন একটা বিহেভ করেন যে 71-এ সোল প্রোপাইটরশিপ ওনার, আর উনি ছাড়া 71 বা উনার দল ছাড়া 71-কে কেউ ধারণ করে না বা 71-কে কেউ ওন করে না। তো সেখান থেকে হচ্ছে এনসিপির নেতাকর্মীদেরকে উনি ফকিন্নির পুত বলেছেন, তারপরে হচ্ছে বেজন্মা বলে গালি দিয়েছেন এবং এসব অনেক রকম ভাষা ব্যবহার করেছেন যেগুলো আসলে আমরা লাইভ টকশোতে মানে বলতে আমাদের অস্বস্তি লাগে। তো সেই জায়গায় আজকে টকশো ওনার যে শোকজ নোটিসের জবাবে উনি দেখলাম প্রত্যেকটা ওনার বক্তব্য, ওনার পজিশন প্রত্যেকটাকে জাস্টিফাই করেছেন। উনি যেভাবে ওনার জবাবকে ফ্রেম করার চেষ্টা করেছেন যে হচ্ছে জামাত, এনসিপি, অন্যান্য রাজনৈতিক দল কেউ 71-কে ধারণ করে না, সবাই 71-কে হচ্ছে দূরে ঠেলে দিতে চাচ্ছে, 71-এর সিগনিফিকেন্সকে অস্বীকার করছে এবং উনি একমাত্র টকশোতে বা বিভিন্ন জায়গায় ফাইট করে 71-কে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এখন একটা মানুষ মানসিক সুস্থতা যদি না থাকে, সে যদি হচ্ছে একটা ভ্রমের মধ্যে থেকে, কার নাই মানসিক সুস্থ? আমার মনে করি ওনার যে মানসিক সুস্থতা নাই। কারণ একটা মানুষ, আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হয়ে আপনি অন্য রাজনৈতিক দলের মানে যারা গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে, যারা আওয়ামী স্বৈরাচার থেকে এই দেশকে মুক্ত করেছে জনসাধারণকে সাথে নিয়ে, আপনি অনবরত তাদেরকে গালাগাল করছেন, অসুস্থ বলে গালি দিচ্ছেন, তাদেরকে বেজন্মা বলছেন এবং আরও অনেক রকম ভাষা যেগুলো হচ্ছে টকশোতে মেনশন করা যায় না। তো তখন আপনার মানসিক সুস্থতা নিয়ে বা আপনার মেন্টাল স্টেবিলিটি নিয়ে প্রশ্ন ওঠা কোনোভাবে অযৌক্তিক না। তো সেই জায়গা থেকে আমরা আরও আগে প্রত্যাশা করেছিলাম বিএনপি এরকম ভারসাম্যহীন কথাবার্তা বলা একজন ব্যক্তিকে আগেই শোকজ করবে, তার জায়গা থেকে ডিসিপ্লিনারি অ্যাকশন নিবে, কিন্তু বিএনপি সেই জায়গা থেকে অ্যাকশন নিচ্ছিল না, কাইন্ড অফ একটা ইনডিরেক্টলি তাকে সাপোর্ট করে যাচ্ছিল ফ্রম দ্য বিহাইন্ড। তো সেই জায়গায় আলটিমেটলি যখন বিএনপির হাইকমান্ড কি সেরকম, আমার এইটাই তো অ্যাপারেন্টলি এটাই মনে হয়েছিল, যখন আমি ধরেন আমি একটা টকশোতে এসে যখন আমার দলের স্ট্যান্ডের এগেইনস্টে কথা বলছি, আমার দল যেটা বিশ্বাস করে সেটার সম্পূর্ণ বিপরীত কথাবার্তা বলছি, তখন তো আমার দলের আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা, আমার দলের তো আমাকে আপনি কি বাধিত বিএনপির করার এই কথা। চিঠিটি পড়েছেন? যে আমি চিঠিটা পড়েছি,
তো এই চিঠিটা যখন আসছে আমি মনে করি হচ্ছে অনেক দেরিতে আসছে, বাট আসছে, এটার জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা অ্যাটলিস্ট উনি তো যেভাবে আগাচ্ছিলেন 5ই আগস্টের গণ অভ্যুত্থানকে উনি বলছেন যে কালো শক্তির পরাজয় হয়েছে, উনি এটাকে ডিভাইড করেছেন। বিএনপি পন্থী যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে সেটা ছিল হচ্ছে অ্যাকচুয়াল ভালো শক্তি বা গণতান্ত্রিক শক্তি, আর বাকিরা ছিল কালো শক্তি। তো গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা জীবন দিয়ে, যারা আহত হয়ে, রক্ত ঝরিয়ে, শহীদ হয়ে যারা হচ্ছে এই দেশের সফল গণ অভ্যুত্থানটা করলো, আমি ফ্যাসিবাদকে হটালো, তাদেরকে যদি আপনি কালো শক্তি বলে আখ্যায়িত করেন, এটা তো গণ অভ্যুত্থান বা আপনার আওয়ামী লীগের চেয়েও আপনি বড় বাজে বয়ান তৈরি করছেন। তো সেই জায়গা থেকে ওনার বক্তব্যে যে ওনার জবাবে যে বক্তব্যটা আসছে, এটা তো কোনোভাবেই সন্তোষজনক না। আমার মনে হয় শাস্তিতে আরো বড় কিছু হতে পারত। যে আসলে আমি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব উনি 49 বছর আইন পেশায় আছেন। ওনার বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস, উনি সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন, সম্মুখ যোদ্ধা ছিলেন, বহু মানুষ নিজের হাতে মরতে দেখেছেন। হ্যাঁ, সে লোক মুক্তিযুদ্ধের সে উনি যেভাবে লালন করে, আমি যেহেতু মুক্তিযুদ্ধ দেখিনি, আমি সেভাবে মুক্তিযোদ্ধাকে লালন করব না। স্বাভাবিকভাবে ওনার এই প্রেক্ষাপট থেকে উনি কালো শক্তি বলতে উনি যারা মুক্তিযুদ্ধকে এবং 1971 মুক্তিযুদ্ধ এবং 24-এর যুদ্ধকে এক করে ফেলে এবং 24 দিয়া একটা হীন উদ্দেশ্যে 24 দিয়ে 71-কে ডেকে ফেলতে চায়, ওদেরকে উদ্দেশ্য করে বলছে কালো শক্তি। উনি ব্যাখ্যা দিয়েছেন ওনার আজকে জবাবে। সেক্ষেত্রে উনি বলছে যে 1971 সালে যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি সেই সময় বিএনপি করতো না, উনি পরবর্তীতে উনি আওয়ামী লীগ করতো, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এরপরে উনি এসে বিএনপিতে যোগ দিয়েছেন, বিএনপি আবার চেয়ারপারসনের উপদেষ্টা হয়েছেন। বর্তমানে শহীদ প্রেসিডেন্ট জাতীয় পার্টিও করেছেন। জি, হ্যাঁ, ওনার দীর্ঘদিনের রাজনীতি, কারণ যে লোক অনেক বয়স্ক লোক, ওনাদের বাংলাদেশের রাজনীতিতে তিনি 3 দলের থেকে কখনোই সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি। উনি আসলে যে এলাকায় ওনার জন্ম, আরে সেখানে ওই 7 বারের এমপি ছিল সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ খান, সেখানে আসলে ওনার নির্বাচিত হওয়ার মতো কিন্তু সুযোগ ছিল না। উনি তার বক্তব্যে বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলেছেন যে ভোটে কেউ পাবে না, উনি অনেক ভোট পাবেন, উনি অনেক কিছু পাবেন, কিন্তু ওনার রাজনৈতিক ইতিহাসে 3টি দলের হয়ে তিনি সংসদ সদস্য পদে দাঁড়িয়েছেন, কিন্তু কোনোবারই জিতেন। আচ্ছা, যাই হোক, আমি ওনার কথাতে আসতেছি, ঠিক আছে, উনি ইয়েতে হয় নাই যে গণ অভ্যুত্থান কালো শক্তি, উনি এই কথাটা বললেন। আজকে ওনার জবাব উনি বলছে যে উনি সর্বপ্রথম এই আমাদের এই 24-এর যে যোদ্ধা, প্রথম শহীদ আমাদের আবু সাইদকে উনি বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার জন্য সুপারিশ করছে, অনুরোধ করছে, টক শোতে বলছেন। প্রথমে তিনি বলেছেন, সর্বপ্রথম উনিই বলছেন যে 16 তারিখে আপনার 16 জুলাই যখন মানে আবু সাইদ তাহলে উনি এই সময়ের বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া উচিত দাবি জানাইছে। তখন এই যে লোকটা এই মানে প্রথম শহীদকে বীরশ্রেষ্ঠ উপাধি মানে কামনা করেছিলেন, তিনি তো 24-এর বিরুদ্ধে না, কিন্তু 24-এর সেই যুদ্ধের জন্য বিভিন্ন সময় যে গত ফ্যাসিস্ট সরকারের 15-17টা বছর উনি বিভিন্নভাবে ওনার বয়সটাকে রাইজ করেছেন। উনি আসলে একজন তুখোর বক্তা। হ্যাঁ, উনি তুখোর বক্তা। সেক্ষেত্রে ওনার এই বক্তব্যের ভিতরে উনি বলছে যে আমার এখানে বদরুল হলে আমি ক্ষমা প্রার্থী হবো। তো সেক্ষেত্রে দল মনে করছে যে এখানে ওনার যে বক্তব্যগুলো হয়তো বা সেন্টিমেন্ট, মানে পাবলিক সেন্টিমেন্টটাকে সম্মান জানিয়ে দল সেখানে ওনার এই ব্যাখ্যাটাকে সন্তোষজনক হয় না বিধায় 19 বছর বয়সে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে আমি ফজলুর রহমান সাহেবের উনি ওনার প্রতিটা কথাকে যেভাবে বলছে, উনি তো মব সন্ত্রাসক বলছে। আপনি দেখেন মব সন্ত্রাসের কারণে ওই প্রেক্ষাপটটাকে ভিন্নভাবে বলছে, মানে বলছে যে এটার জন্য তো আমরা যুদ্ধ করিনি, এটার জন্য 24-ও আপনার এই অভ্যুত্থান হয় নাই, বর্তমানে যে মব সন্ত্রাস হচ্ছে। এর আগে আমার সমালোচক যেটা বলছে, রুমিন পারানা বলছে গত 15 বছরে আমরা ভালো ছিলাম, উনি ওইভাবে এটাকে মিন কখনো করে নাই। উনি বলছে যে মবটাকে যেভাবে প্রায়োরিটি হচ্ছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতিটাকে উল্লেখ করতে চাই যে আমরা এভাবে ছিলাম না, আমি বেরোতে ভয় পাই। উনি যা বলে তাহলে কিছুই মিন করে না। না, টাকা চিন্তায় মানে আমাদের চিন্তায় রাখা জানি খুন খারাপে যেভাবে বাড়ছে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে, এটার জন্য তো উনি কাউকে দায়ী করে না যে এটা অন্য একটা সংগঠন করতেছে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। শেষ করতে আসছি, অ্যাডভোকেট ফজলুর রহমান 19 বছর বয়সে মুক্তিযুদ্ধ ছিলেন এবং মুক্তিযুদ্ধকে তিনি চরমভাবে লালন করবেন, এটাই স্বাভাবিক। অ্যাডভোকেট ফজলুর রহমানের সেই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে তার গায়ে প্রতিটি কথা কাটার মতো লাগবে, সেটি স্বাভাবিক। অ্যাডভোকেট ফজলুর রহমানও বুঝতে চাইবেন নিশ্চয়ই যে এই 17, 18, 19, 20, 22, 25 বছরের হাসনাত, সার্জিস, আবু সাইদ,
এরাও এই 24-এর আন্দোলনটি করেছে, তাদের এই আন্দোলন নিয়ে যখন কথা বলা হবে তাদের গায়েও ঠিক তেমনি লাগবে। এই যে দুইজনের গায়ে দুইজনের এই আদর্শ এবং অভ্যুত্থান এবং এই যুদ্ধ এবং এই আন্দোলন, এই সব কিছু নিয়ে যে নিজেদের মধ্যে আবেগ ফুটে ওঠায়, এটি অস্বাভাবিক কিছু নয়, এটি স্বাভাবিক বিষয়। তবে আমরা চাই যেটি দিন শেষে আমরা দেখলাম সেটি এনসিপিরও বোধোদয় হওয়া উচিত। তারাও বোধোদয় হলো যে সিনিয়র রাজনীতিবিদদেরকে ইচ্ছে করলেই তাদেরকে অপমানিত করে বা তাদেরকে কোনো ধরনের আখ্যা দিয়ে, কোনো ধরনের বদনাম দিয়ে কথা বলা উচিত নয়। তেমনি সিনিয়র রাজনীতিবিদ হলেই যে একজন জুনিয়রকে যা খুশি তাই বলা যায় সেটিও ঠিক নয়। এবং এই দুটি বিষয়ে দুই দলের, এনসিপি এবং বিএনপির পক্ষ থেকে যে প্রক্রিয়াগতভাবে যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটার জন্য সাধুবাদ জানাই। আর সবশেষে যেটি বলবো যে এই ধরনের আলোচনা যেন আমাদের টকশোতে আর না আসে। আমরা আরও একটু ভালো আলোচনায় যেতে চাই, আমরা আরও একটু ভালো বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। সবসময় সব নেগেটিভ বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা করে শুধুমাত্র ভিউ বিজনেসের স্বার্থে আমরা এই টকশো চালিয়ে যাব, এই জায়গা থেকেও যেন আমরা একটু নিজেদেরকে উন্নত করতে পারি। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।